হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে এটা করোনা প্যান্ডামিক এর সময়ের গল্পটা। গল্পটা কার সেটা আমি পরে বলব। কিন্তু গল্পটাকে শোনেন। ক্যান্সার যে কত মারাত্মক একটা আ রোগ হতে পারে সেটা আসলে মনে হয় আমার গল্পটা শুনলে যাদের বাসায় ক্যান্সার পেশেন্ট আছেন কিংবা যারা আসলে অলরেডি ক্যান্সারে আক্রান্ত তারা আসলে খুব রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে ক্যান্সার যে শুধু যে পেশেন্ট সে একা ভুক্তভোগী সেটা কিন্তু না। ওই ফুল ফ্যামিলিটাই আসলে ভুক্তভোগী হয়। এটা হচ্ছে করোনা প্যান্ডামিক এর সময়ের গল্প। সেই সময় একটা একটা ফ্যামিলির এরকম একজন একদম বয়স্ক একজন মানুষ যিনি আসলে আ ঘাড় ব্যথায় আক্রান্ত হইছে। হ্যাঁ? তো ঘাড় ব্যথা নরমালি হলে আমরা কি করি? যে আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে প্রেশারটা হয়তোবা ফল করছে কিংবা প্রেশার বেড়ে গেছে কিংবা হয়তোবা আমাদের হয় না? ঘাড় ব্যথা অনেক কারণে আসলে হতে পারে। ঠিকমতো ঘুম না হলে ঘাড় ব্যথা হতে পারে। কিংবা কোথাও একটা এদিক-সেদিক আমাদের মুভমেন্ট চেঞ্জ হলে আমাদের ঘাড় ব্যথা হয়। সো ধরেই নিছি যে আসলে যে ঘাড় ব্যথাটা হয়তোবা ঠিকমতো ঘুম না হওয়ার কারণে হয়েছে কিংবা অন্য কোনো কারণে হয়েছে। তো ওকে ফাইন ঠিক হয়ে যাবে। আহামরি অত মানে প্যারা নেওয়ার কিছু নাই আরকি। তো যাই হোক তো দেখতেছি যে না আসলে আ ২ দিন হয়ে গেছে। ঘাড় ব্যথা কোনোভাবে আসলে কমে না। পেইন কিলার খাওয়ার পর হয়তো ব্যথাটা একটু কমে যায়। কিন্তু পরবর্তীতে আবার সেই একই ব্যথা। আ সো তারপর যেহেতু করোনা প্যান্ডামিক সময় তো খুব স্ট্রিক্ট একটা সময় আমাদের তখন গেছে আসলে। সো ওই সময় কি করা হলো যে আচ্ছা ঠিক আছে ফাইন গরম পানির ছেঁক দেওয়া, দেন ঠিকমতো নরম বালিশে ঘুমানো, প্রেশার চেক করা মানে সবকিছুই করা হয়েছে। মানে বেসিক যেগুলো আছে আমাদের প্রাথমিক চিকিৎসা যেগুলো আছে সবকিছুই করা হয়েছে। কিন্তু কোনভাবে আসলে না ব্যথাটা কমতেছে না। দেখা যায় যে সাময়িক সময় যখন জাস্ট রেস্টে থাকে, শুয়ে থাকে তখন দেখা যায় ব্যথাটা ঠিক আছে। কিন্তু মানে শোয়া থেকে যখন উঠে বসে কিংবা দাঁড়ায় আ তখন আসলে ব্যথাটা আবার জেগে ওঠে। এরকম আরকি। তো তারপর কি করা হলো যে আচ্ছা আ আশেপাশে কোনো একটা হসপিটালে অ্যাডমিট করা হলো। হ্যাঁ? সো স্বাভাবিক তখন প্যান্ডেমিক এর সময় ঠিকমতো হসপিটাল গুলো মানে যাওয়া যাবে না। কারণ তখন খুব স্ট্রিক্ট একটা সময় আমরা পার করতেছিলাম। করোনা টেস্ট ছাড়া পেশেন্ট দেখাটা খুব রিস্কি হয়ে যায়। বি তো যাই হোক ডক্টর দেখানোর পর উনারা আসলে কোনো কিছু আসলে বলতে পারছে না। তো তারাও মানে নরমাল যেই বেসিক যেই মেডিসিন গুলো দেওয়া হলো যে ব্যথাটা কমার জন্য। তো ব্যথা সাময়িক সময়ের জন্য ওই আগের অবস্থায় ব্যথা সাময়িক সময়ের জন্য কমলেও পরবর্তী দেখা যায় যে সেটা আবার জেগে ওঠে। সো এই জেগে ওঠার তো একটা পর্যায়ে দেখা যায় ব্যথাটা আস্তে আস্তে বাড়তেছে এবং এটা বাড়তে এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। কিরকম এক্সট্রিম আমি বলি সেটা হচ্ছে আপনি শুয়ে আছেন আপনার ব্যথাটা নাই। হুম? শোয়া থেকে আপনি ৫ থেকে ১০ সেকেন্ডের বেশি স্টে করতে পারছেন না। এভাবে বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা ৫ থেকে ১০ মিনিটের বেশি ১০ সেকেন্ড সরি মিনিট না ১০ সেকেন্ড বেশি পসিবলই হচ্ছে না। এত এক্সট্রিম লেভেলের ব্যথা। তো ডক্টররা কি করলো যে গলায় যে বেল্ট গুলো হয় যে আমাদের ঘাড় যেন মুভ না করতে পারে। কারণ অনেক অনেকগুলো টেস্ট করানোর পর আসলে কোনো কিছু আসলে ধরা পড়ছে না। হ্যাঁ? আ তো গলায় একটা বেল্ট পরানো হলো যেন গার্ড বেশি মুভ না করতে পারে। যেহেতু গার্ড আমাদের মানে শুয়ে থাকলে সেটা রেস্টে থাকলে কিংবা মুভ না করলে ব্যথাটা কমে যায় কিংবা ব্যথাটা থাকে না। সেজন্য ডক্টররা একটা বেল্ট উনাকে সাজেস্ট করা হলো যে আপনি ঘাড় খুব একটা মুভ করার প্রয়োজন নেই। তো দেখা যাচ্ছে বেল্ট পরার পর কিছুটা ভালো। হুম? যেহেতু মুভ করতেছে না সেজন্য ঘাড় ব্যথাটা কিছুটা কম। তো এভাবে মোটামুটি ১৫ থেকে ১ মাস যাওয়ার পর এখন এই বেল্ট তো আপনি সবসময় পড়তে পারবেন না। সেটা তো পসিবল না। একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। সো ১৫ থেকে ১ মাস পর যখন বেল্ট খোলা হয়, তখন আবার সেই একই ব্যথা। মানে আপনারা বুঝতে পারবেন যে আস্তে আস্তে ঠিক কোন দিকে যাচ্ছে। সো এটা এত বেশি এক্সট্রিম লেভেলে চলে গেল যে এখন আসলে ১০ সেকেন্ডও না। উইদিন ৩ সেকেন্ড পর ৪ সেকেন্ডের বেশি আসলে আ উঠে বসাই যায় না কিংবা ঘাড় আসলে মুভই করা যায় না। এত বেশি এক্সট্রিম লেভেলের ব্যথা। তো ফাইনালি আসলে এবার আর আশেপাশে হসপিটাল দেখে লাভ নেই। তখন আ ঢাকার একটা হসপিটাল, আমি নাম বলছি না। তো নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পর অনেক আবার সেই একই মানে টেস্টের পর টেস্ট, টেস্টের পর টেস্ট এত টেস্ট কিন্তু কোন টেস্টে আসলে কোন কিছু ধরা পড়তেছে না আল্টিমেটলি। সো ফাইনালি
অলমোস্ট ২-৩ মাস পর, মানে এই ২-৩ মাস কিন্তু এভাবেই চলছে। ২-৩ মাস পর যে উনার ধরা পড়ে যে আমাদের ঘাড়ের যে একটা রগ থাকে, রগের উপর একটা হাড় এভাবে পড়ে আছে। হুম? সো যখন উনি মুভ করে তখন হাড়টা চাপ দিয়ে এই রগটাকে ধরে। এবং ধরার কারণে উনি এটা সহ্য করতে পারছে না। হুম? সো কি করতে হবে? অপারেশন করতে হবে। এই হাড়টাকে অপারেশন করে সরাতে হবে। আদারওয়াইজ এই হাড়টা এভাবে থাকলে এই রগটা কেটে যাবে। হুম? সো সেজন্য ডিসিশন নেওয়া হলো ডক্টরদের যে এটা অপারেশন করা হবে এবং সেটা ইমিডিয়েটলি। ফাইন, সেটাকে অপারেশন করা হলো। অলমোস্ট ২ থেকে ৩ ঘন্টার একটা অপারেশন করে এটাকে মুভ করা হলো। মুভ করার পর এখন পেশেন্ট আগে থেকে ভালো। কিন্তু ডক্টরদের একটা সন্দেহ হলো। এই সন্দেহের কারণে ডক্টররা এই অপারেশনের যে স্যাম্পল, সেই স্যাম্পলটা ল্যাবে পাঠান। তাদের সন্দেহ হচ্ছে ক্যান্সারের আশঙ্কা আছে এবং আলটিমেটলি রেজাল্ট আসলো হ্যাঁ, ক্যান্সার আক্রান্ত এবং সেটা 3rd স্টেজে। খুব মানে অলমোস্ট মারাত্মক স্টেজই বলা যায়। So, এখন ঘাড় ব্যথাটা কমে গেল, দেখা গেল যে এই ক্যান্সারের যে ভাইরাস, ক্যান্সারের যে জীবাণু সেটা অলরেডি সেই পেশেন্টের ফুল বডিকে আসলে এফেক্টেড করে ফেলেছে। ফুল এফেক্টেড করে ফেলার পরে আসলে ঘাড় ব্যথা, হ্যাঁ, সেটার মাধ্যমে হয়তো বা সেটা প্রকাশ পেয়েছে। So, এখন এই অপারেশনের অলমোস্ট ১-১.৫ মাস পর রোগী এখন ব্যথা নেই, কিন্তু ওই যে ক্যান্সারের ভাইরাস তার বডিতে চলে আসছে। এখন সেটা ট্রিটমেন্ট করাতে হবে। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট শুরু হলো, কিমোথেরাপি শুরু হলো। ফার্স্ট থেরাপিতে মোটামুটি সে অনেকটাই রিকভার করতে পেরেছে, কিন্তু সেকেন্ড থেরাপির আগেই তার বডিতে প্রচুর পরিমাণ পানি চলে আসলো। হুম, আমি আর বেশি ডিটেলসে বলছি না, মানে এটা সবাই অলমোস্ট জানে ক্যান্সার পেশেন্ট কি পরিমাণ কষ্ট, আল্লাহ মাফ করো। যাদের আসলে বাসায় ক্যান্সারের পেশেন্ট রয়েছে কিংবা যারা আসলে ক্যান্সার আক্রান্ত, তারা আসলে খুব বলতে পারবে যে ক্যান্সার কতটা মারাত্মক হতে পারে। এখন আসেন, আহ, এই ক্যান্সারটা আমাদের বডিতে কেন হয়? হুম, আমাদের প্রতিদিনের লাইফস্টাইল, সেটা সেটার এফেক্টেডই কিন্তু আসলে বিভিন্ন ধরনের বড় বড় যে রোগ, যে এই ধরনের সিরিয়াস যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু আমাদের বডিতে বাসা বাঁধে। লাইফস্টাইল, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে সেটা ডিপেন্ড করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো খুব একটা ভালো নয়, সেই জন্য এই ধরনের বড় রোগগুলো আমাদের বডিতে বাসা বাঁধতে পারে। হ্যাঁ, এই ধরনের রোগ প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি? এই ধরনের রোগ প্রতিরোধ করতে পারি আমরা হেলদি লাইফস্টাইল লিড করে, হেলদি খাবার দাবার খেয়ে। আমরা এখন আমরা সাধারণভাবে যেটা করি, আমরা এটা খুব বেশি রিলেট করতে পারবে যারা ডায়েটিশিয়ান আছেন কিংবা জিম ট্রেনার আছে। কারণ হচ্ছে যারা ডায়েটিশিয়ান তারা কিন্তু আমাদেরকে একটা চার্ট করে দেন, হ্যাঁ, আমাদের কতটুকু প্রোটিন প্রয়োজন, কতটুকু ভিটামিন প্রয়োজন, কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন, মানে এই কতটুকু খাবারের মধ্যে আমাদের কতটুকু কি প্রয়োজন, আমাদের বডির যা যা প্রয়োজন তারা কিন্তু সেটাকে একটা ভাগ করে দেয়। এখন যারা আমজনতারা রয়েছে, আমরা যারা আসলে এগুলো বুঝি না কতটুকু কি খাবো, আমরা জাস্ট আমাদের প্রতিদিনের লাইফস্টাইল, আমাদের ৩ বেলা খাবার খেতে হবে সেটাই আমরা মেনটেন করে যাচ্ছি। কিন্তু আসলে এই ৩ বেলা খাবারের মধ্যে আমাদের প্রপার যে বডির যে নিড, এই প্রয়োজনটা আসলে ফিল আপ হচ্ছে কিনা সেটা আসলে আমরা খুব একটা তোয়াক্কা করি না। সো এই যে তোয়াক্কা না করার ফলে দেখা যায় আমাদের বডির একটা ইমব্যালেন্স তৈরি হয়। আমাদের বডিতে হয়তো প্রচুর পরিমাণ ভিটামিন সি এর অভাব, আমরা সেটা ফিল আপ করছি না। আমাদের বডিতে হয়তো ক্যালসিয়ামের প্রয়োজন, আমরা সেটা ফিল আপ করছি না। প্রোটিনের প্রয়োজন, সেটা আমরা ফিল আপ করছি না। সো এই যে ফিল আপ না করার কারণে আমাদের বডিতে একটা ইমব্যালেন্স তৈরি হয়, সেটার কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দেখা যায় যে আমাদের বডিতে নতুন করে একটা আহ আহ, রোগের বাসা বাঁধতে খুব বেশি সহজ হয়, কারণ তখন বডি দুর্বল হয়। হুম, আমি যদি আবার একটু করোনা প্যান্ডেমিক এর সময় চলে যাই, তখন কিন্তু অনেকে এফেক্টেড হয়েছে কিন্তু সেটা রিকভার করতে পেরেছে, এবং অনেকে এফেক্টেড হয়ে কিন্তু অনেক বেশি গুরুতর অবস্থা হয়েছে এবং অনেকে মারাও গিয়েছে। সো যারা আসলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, যাদের ইমিউন সিস্টেম অনেক বেশি স্ট্রং ছিল, তারা কিন্তু সেটা প্রতিকার করতে পেরেছে। কিন্তু যারা আমরা করতে পারিনি, তাদের কি ছিল? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ছিল। আমাদের উচিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই ধরনের রোগগুলো হওয়ার আরো একটা কারণ হচ্ছে আমরা যে ধরনের খাদ্য খাই, আমরা যে ধরনের খাদ্যাভ্যাস আমাদের রয়েছে, সেখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমরা মাঝে মধ্যেই অনলাইনে বিভিন্ন নিউজে দেখি আমরা যে ভোক্তা অধিদপ্তর বিভিন্ন কোম্পানি, বিভিন্ন খাবারের যে ফ্যাক্টরি সেগুলোকে কিন্তু সিলগালা করে দিয়ে আসছে, কারণ হচ্ছে ভেজাল খাবার। হুম, আমরা এই ভেজাল খাবারে অনেক বেশি এফেক্টেড। আমরা চাইলেও সেটা চেঞ্জ করতে পারবো না, এত বেশি চারদিকে ভেজাল খাবার যে আমরা চাইলে আসলে সেটাকে
বন্ধ করতে পারবো না। তারপরে হচ্ছে যে শুধু খাবার না, ইভেন আমাদের অক্সিজেনের মধ্যে অনেক বেশি বিষাক্ততা রয়েছে। কারণ আমরা যারা ঢাকাতে কিংবা থাকি, তারা খুব বেশি তারা বলতে পারবে যে এত বেশি জনবহুল শহর এবং এত এত বেশি কলকারখানা ভিত্তিক শহর, যার কারণে কিন্তু আমাদের যে বায়ু, আমরা যে অক্সিজেন টেনে সেটাও দূষিত। সো অক্সিজেন না নিয়ে আসলে থাকা সম্ভব না, অক্সিজেন নিতেই হবে। সো এই যে আস্তে আস্তে আমাদের বডিতে যে ধরনের টক্সিন কিংবা বিষ আমরা আমাদের ভিতরে ইনহেল করি, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের বডিতে জমতে থাকে, এবং এই জমতে থাকার কারণেই কিন্তু একটা সময় দেখা যায় এই বিষটা বিষাক্ত আকারে পরিণত হয়, এবং আমাদের বডিতে ধরনের ক্যান্সারের মতো মারাত্মক রোগ আসলে আমাদের বডিতে বাসা বাঁধতে পারে। সেই জন্য এর প্রতিকার হতে পারে হেলদি খাবার। সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এমন খাবার খাওয়া যে খাবারের মধ্যে দাওয়াও রয়েছে, যার মধ্যে রয়েছে ওষুধি গুণাগুণ, যা কিন্তু আমাদের বডিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, আমাদের বডির যে টক্সিন সেগুলো বের করে দিতে সাহায্য করবে, এবং আমাদের ইমিউনি সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করবে, এবং আমাদের বডির যা প্রয়োজনীয় নিড, যে এলিমেন্ট গুলো প্রয়োজন, সেগুলো আসলে একসাথে ফিল আপ করবে। আমার মাশরুম নিয়ে খুব ডিটেলস একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। মাশরুম কিন্তু আমাদের বডির টক্সিন দূর করতে সাহায্য করছে। প্রতিদিন 18 গ্রাম করে মাশরুম গ্রহণ করে, তাহলে দেখা যায় যে তার ক্যান্সারের যে ঝুঁকি সেটা 45% কমে যায়। ক্যান্সার এফেক্টেড হয়ে ডক্টরের কাছে শারীরিকভাবে কষ্ট না করে এখন থেকে যদি আমরা মাশরুম খাওয়ার যে একটা হ্যাবিট তৈরি করি, কিংবা মাশরুমের তৈরি খাবার খাওয়ার একটা হ্যাবিট তৈরি করি, তাহলে কিন্তু দেখা যায় খুব দ্রুত আমরা সেটাকে রিকভার করতে পারবো, এবং পরবর্তীতে এই ক্যান্সারের যে ঝুঁকি কিংবা আশঙ্কা, সেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। চা কফি খাওয়ার হ্যাবিট কিন্তু আমাদের সবারই কম বেশি রয়েছে, কিন্তু আমরা যদি নর্মাল চা কফিটা না খেয়ে আমরা যদি মাশরুম ভিত্তিক যে চা কফি গুলো রয়েছে সেগুলো পান করা শুরু করি, তাহলে দেখা যাবে আলাদা করে আমাদের যে মাশরুম খাওয়ার যে প্রবণতা সেটা প্রয়োজন নেই। আমাদের প্রতিদিনের সকালে রুটিনে এক কাপ ব্ল্যাক কফি, মাশরুমের যে ব্ল্যাক কফিটা রয়েছে, মাশরুমের ব্ল্যাক কফি অ্যাড করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের বডির যে টক্সিন বের করে দেওয়া, আমাদের বডির যে ইমব্যালেন্স সেটাকে ব্যালেন্স করা, এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের প্রতিকার আমরা আস্তে আস্তে করে ফেলতে পারি। এখন অনেকে বলতে পারেন যে আমার তো আসলে ক্যান্সার হয়নি, কিংবা আমার তো আসলে ক্যান্সার হওয়ার আশঙ্কা আসলে নেই। এই জন্য আমি ফার্স্টে এই গল্পটা বলেছি, কারণ হচ্ছে যে পেশেন্টটার জাস্ট একটা ঘাড় ব্যথা থেকে আমরা পরবর্তীতে জানতে পারলাম যে ওনার ক্যান্সারের মতো মারাত্মক মরণঘাতী একটা রোগে আক্রান্ত হয়েছে। তার আগেও কিন্তু উনি জানতো না যে ওনার এই ধরনের মারাত্মক একটা রোগে উনি ভুগছেন। ক্যান্সারের কিন্তু এই ধরনের 4 স্টেজ 3rd স্টেজ দিয়ে আসলে প্রকাশ পায়। সো আমরা এখনো জানি না আমাদের বডিতে আসলে কোন ধরনের রোগ বাসা বেঁধে আছে। সেই জন্য আমাদের প্রয়োজন কি অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার একটা হ্যাবিট তৈরি করা। সেটা হতে পারে হেলদি লাইফস্টাইল লিড করে, হেলদি খাবার দাবার খেয়ে, কিংবা হতে পারে আপনার প্রতিদিনের সকালে 1 কাপ ব্ল্যাক কফি অ্যাড করার মাধ্যম দিয়ে। সো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং হেলদি লাইফস্টাইল লিড করবেন। আল্লাহ হাফেজ।